ওয়েলকাম টু সায়েন্স গামা। আজকে আমরা পড়বো গোলীয় দর্পণে অভিসারী এবং অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। তার আগে জানবো যে অভিসারী রশ্মি কি, অপসারী রশ্মি কি। ধরো কতগুলো আলো এরকম দূর থেকে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এভাবে আসছে যে একটা পয়েন্টে মিলিত হচ্ছে। এই ধরনের রশ্মিগুলোকে আমরা কি বলবো না, অভিসারী রশ্মি। আর অপসারী রশ্মি কাকে বলবো না, কতগুলো রশ্মি একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটাকে কি বলবো না, অপসারী রশ্মি। এবার গোলীয় দর্পণে অভিসারী রশ্মি আর অপসারী রশ্মি হচ্ছে প্রতিফলন। কোন গোলীয় দর্পণে যদি এই রশ্মিগুলো পড়ে তাহলে তাদের আমরা যে প্রতিবিম্বটা পাবো বা রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পর বা দর্পণের উপর আপতিত হওয়ার পর তারপর রশ্মিগুলো কোথায় যাবে সেটা সম্বন্ধে আমরা দেখব। ফার্স্ট আমরা পড়ছি গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন কিভাবে হয়। ধরো প্রথমে একটা অবতল দর্পণের ক্ষেত্রে করছি। এটা একটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, এম ড্যাশ, নামগুলোটা এখন নাও দিতে পারো। আচ্ছা, তাহলে এটা কি ছিল, এটা বক্রতা কেন্দ্র সি ছিল, এটা ছিল ফোকাস এফ। এবার এখানে কি বলছি না, গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন কিভাবে, অভিসারী রশ্মিগুচ্ছগুলো এসে দর্পণে পড়ার পর প্রতিফলিত হবে, এটা ছিল পি। তো তার জন্য ধরো এই পয়েন্টে এসে আলোগুলো পড়বে, সেই পয়েন্টটা আমরা তার সঙ্গে অভিলম্বটাকে টেনে নেব। এখানে একটা অভিলম্ব টেনে নিই, ওকে। তাহলে আলোটা এসে এই পয়েন্টে পড়ছে, কিভাবে পড়বে না, অভিসারী হয়ে পড়বে, অর্থাৎ দূর থেকে আলোটা এভাবে আসবে, এখানে এসে আলোটা পড়লো। একই রকম হবে এক্ষেত্রে কি হবে না, আলোটা যে এখানে পড়বে, এখানে পড়বে, আমাদের আই সমান আর আমরা জানি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সমান রিফ্লেকশন অ্যাঙ্গেল। যেহেতু এটা অভিলম্ব ছিল তাহলে অভিলম্বের সঙ্গে আই এটা যত কোণ উৎপন্ন করবে ঠিক সেই কোণেই পরের আলোর রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হবে, অর্থাৎ এটা এসে এখানে পড়লো। একই রকম ভাবে এই আলোর রশ্মিটাও এখান থেকে আপতিত হওয়ার পর এখানে পড়বে, এটা ছিল আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা আর। ছবিটা স্কেল নিয়ে আঁকবে, স্কেল নিয়ে আঁকলে ভালোভাবে আঁকা যাবে। হ্যাঁ, এখানে তো বোর্ডে অতটা ভালোভাবে আঁকা সম্ভব নয়। তাহলে দেখো কি হচ্ছে, যখন একটা অবতল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ এসে আপতিত হয়, আপতিত হওয়ার পর সেই আলোর রশ্মিগুচ্ছ গুলো প্রধান অক্ষের উপরেই অবতল দর্পণের সম্মুখ প্রান্তে একটা বিন্দুতে আই এসে পড়ে। এবার দেখো আলোর রশ্মিগুচ্ছ গুলো কিভাবে আসবে, এইভাবে আসবে, এই কোণে আসতে পারে, এই কোণে আসতে পারে, সেই অনুযায়ী এই ডিস্টেন্সটা ওইদিকে এদিক সরতে পারে। এটা তাহলে গেল কিনা অবতল দর্পণের ক্ষেত্রে। এবার আমরা করবো কি না, উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে অভিসারী রশ্মিগুচ্ছগুলোর প্রতিফলন হয়। তাহলে একটা উত্তল দর্পণ আঁকছি, আর একটু দূরে আঁকি, এখানটা আঁকছি, দেখো একটা উত্তল দর্পণ আঁকছি। এটা প্রধান অক্ষ, এখানে কি ছিল, এটা ছিল বক্রতা কেন্দ্র সি, এটা ছিল এফ, আর এটা ছিল পোল পি। তাহলে বক্রতা কেন্দ্রগুলো যেখানে আলোটা পড়বে সে সোজা আমরা অভিলম্বটা এঁকে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। যেহেতু এখানে হচ্ছে, এখানে আমি সি করে দিচ্ছি, এখানেও
যে সোজা আলোটা পড়বে আমরা বক্রতা কেন্দ্রটাকে অঙ্কন করে নিচ্ছি। এটা হলো সি। তার আগে এখানে দেখো এই দর্পণটা না থাকলে আলোটা এসে কোথায় পড়তো? দর্পণটা না থাকলে আলোটা এসে পড়তো, যদি এদিকে বাড়াই, এই একটা পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ও। দর্পণ না থাকলে আলোটা সেখানে পড়তো, কিন্তু দর্পণটা থাকার জন্য আলোটা এসে এখানে পড়ছে। আচ্ছা, এবার দেখো আলোর রশ্মিটা ধরো এই সোজা আসছে, এই সোজা আসলে দর্পণ না থাকলে আলোর রশ্মিটা এসে কোথায় পড়তো? এই সোজা এসে এখানে পড়ছে, মানে ফোকাসের আগে পড়ছে। আবার যদি আলোর রশ্মিটা এইভাবে আসে, এইভাবে আসলে আলোর রশ্মিটা কোথায় পড়ছে? ফোকাসের পরে পড়ছে। সেই ছবিটা পরে আঁকছি। তাহলে এখন আঁকছি এইভাবে এসে পড়লে, অর্থাৎ দর্পণ না থাকলে যদি আলোর রশ্মিটা ফোকাসের আগে পড়তো, একই রকম ভাবে এখানেও আলোর রশ্মিটা ফোকাসের আগে পড়তো, সেই ক্ষেত্রে কি হতো সেই ছবিটা এখানে আঁকছি। তাহলে এইভাবে আলোর রশ্মিটা আসছে, দর্পণ না থাকলে এসে এখানে পড়তো। একই রকম ভাবে এদিক থেকে আলোর রশ্মিটা যাচ্ছে, দর্পণ না থাকলে এখানে পড়তো। এবার এই অ্যাঙ্গেলটা কত ছিল? আই, এটা ওয়াই। তো দর্পণ থেকে প্রতিফলন হওয়ার পর কি হবে? আলোর রশ্মিটা ইস হয়ে যাবে, সেম অ্যাঙ্গেলই যাবে, তাই না? এখান থেকে এটা যে অ্যাঙ্গেলে ছিল এই অ্যাঙ্গেলে কি হবে? এখান থেকে প্রতিফলিত হবে, সেম অ্যাঙ্গেলই যাবে। দিয়ে সে কোথায় পড়ছে দেখো, এটাকে বাড়াবো, এই জন্য এই প্রধান অঙ্কটাকে একই করে দিচ্ছি। একটা ছবি একটা একটা করে করলে জায়গাটা বেশি পাওয়া যায়। অর্থাৎ প্রধান অঙ্কটা যদি এখান থেকে এতটা হয়, তাহলে ছবিটা বুঝতে পারছো যে যদি ফোকাসের এই, তাহলে এই পয়েন্টটা তখন কি হচ্ছে? আই। হ্যাঁ, তখন এই ছবিটা, এটা একটা ছবি, এটা আলাদা ছবি, ঠিক আছে? তাই তখন প্রধান অক্ষের উপর একটা পয়েন্টে পড়ছে যেটা হচ্ছে আই। তার মানে কি না, এই আলোক রশ্মি গুচ্ছগুলো যদি দর্পণ না থাকতো, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে অভিসারী আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে আপতিত হয় দর্পণের উপর, তখন যদি দর্পণ না থাকতো তাহলে আলোক রশ্মিগুলো যদি ফোকাসের আগে এসে পড়তো, সেই ক্ষেত্রে দর্পণ থাকলে দর্পণের উপর রশ্মিগুলো আপতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর দর্পণের সামনেই একটি বিন্দুতে এসে মিলিত হয়, সেটা হলো আই বিন্দু। এখানে রশ্মিগুলো কি ছিল? দূর থেকে আসছে, মানে অভিসারী ছিল। অভিসারী হওয়ার পর রশ্মিগুলো কি হয়ে গেল? একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এটা কি ছিল? একটা বিন্দুতে অভিসারী ছিল, অভিসারী থাকলো। এটা হলো। এক্ষেত্রেও কি অভিসারী ছিল, অভিসারী থাকলো। এবার বলছি, এই দর্পণটা যদি না থাকতো তখন আলোক রশ্মি গুচ্ছগুলো এইভাবে না আসতে, যদি এইভাবে আসতো, অর্থাৎ ফোকাসের দূরে পড়তো, সেই ক্ষেত্রে ছবিটা কি হবে? ধরো এটা দর্পণ, উত্তল দর্পণ, এটা প্রধান অক্ষ, এটা ছিল বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে এফ, প্রধান অক্ষের সঙ্গে এটা কি ডট ডট দিয়ে ফেলবো, যে সোজা আলোটা এসে পড়বে। একই রকম ভাবে এদিকে এটা ডট ডট করবো। এবার দেখো কি হচ্ছে না, আলোক রশ্মিটা এসে এমন ভাবে পড়বে ফোকাসের থেকে বেশি দূরত্বে পড়বে। যদি দর্পণ না থাকতো তাহলে এই ধরো এভাবে আলোক রশ্মিটা আসছে, এখানে আসলো,
এইখানে এসে দর্পণ না থাকলে এখানে পড়তো। একই রকম ভাবে এদিকে আলোক রশ্মিটা আসলো, এটা সোজা হবে, আলোক রশ্মিটা যে এখানে পড়ছে, তখন এটা কি হবে, প্রতিফলন হয়ে এদিকে যাবে। তখন এটা প্রতিফলন হয়ে এইদিকে আসবে। ক্রমশ যদি এটা বাড়াতে যাচ্ছে, দেখো এটা দূরের দিকে সরে যাচ্ছে, এই আলোক রশ্মি দুটো দূরের দিকে সরে যাচ্ছে, সরি এটা এইদিকে। কথা আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? যদি ফোকাস দর্পণ না থাকলে ফোকাসের চেয়ে বেশি দূরত্বে এসে আলোগুলো পড়তো, তখন কিন্তু এই অভিসারী রশ্মিগুচ্ছ গুলো আপতিত হওয়ার পর আর অভিসারী থাকবে না, অপসারী হবে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যাবে। এখানে কি হচ্ছিল, ফোকাসের কম দূরত্বে পড়েছিল উত্তল দর্পণের ক্ষেত্রে, ওই জন্য অভিসারী রশ্মিগুচ্ছ গুলো অভিসারী ছিল। এই ক্ষেত্রে অভিসারী রশ্মিগুচ্ছ গুলো চারিদিকে আবার ঘুরে ছড়িয়ে যাবে, অপসারী হয়ে যাবে। তার মানে কি, এটাকে যদি পেছন দিকে আমরা বাড়াই, তখন এটা কি মনে হবে যে দর্পণের পিছনে একটা বিন্দু আই, আই থেকে রশ্মিগুলো আসছে। এক ব্যক্তি এখানে থাকলে সে কি দেখবে না, আই থেকে আলোটা আসছে, এখানে এক ব্যক্তি থাকলে আই থেকে আলোটা আসছে মনে করবে। তো এটাই গেল উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আলোক রশ্মিটা ফোকাসের মধ্যে পড়তো বা ফোকাসের আগে পড়তো বা ফোকাসের পরে পড়তো, কি হবে, তাহলে ফোকাসের আগে পড়লে অভিসারী রশ্মিগুচ্ছ গুলো কি থাকবে, অভিসারী থাকবে। আর যদি ফোকাসের থেকে পরে পড়ে দর্পণ না থাকলে, তখন কি হবে না, অভিসারী রশ্মিগুচ্ছ গুলো অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়বে। এটাই গেল। তোমাদের কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও, দরকার হয় আমি আবার একটা ভিডিওতে বুঝিয়ে দেব। এবার পড়বো গোলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। অভিসারী হলে কি হলো দেখলাম, এবার অপসারী রশ্মিগুচ্ছ এসে পড়লে কি হবে আমরা দেখব। তাহলে একটা গোলীয় দর্পণ, এটা একটা অবতল দর্পণ আঁকছি, আর এখানে একটা উত্তল দর্পণ আঁকছি। এটা তার প্রধান অক্ষ, এখানে এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, ফোকাস এফ, যেহেতু এটা অবতল। একই রকম ভাবে এটা উত্তল, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, ফোকাস এফ, এটা হচ্ছে পোল পি, মেরু পি। এবার দেখো রশ্মিগুচ্ছ গুলো অপসারী হতে হলে কি হতে হবে না, অবশ্যই যে উৎস থেকে আলোটা যাবে সে আলোক সোর্সটাকে বিন্দু উৎস হতে হবে, পয়েন্ট সোর্স হতে হবে। মানে এই প্রধান অক্ষের উপর তোমাকে একটা এরকম টর্চ ধরে রাখতে হবে, তখন কি আলোটা এদিক থেকে এখানে ছড়াবে, এখানে ছড়াবে, তো ওই তো এটা অপসারী হবে। সোর্সটাকে অবশ্যই খুব ছোট হতে হবে, ক্ষুদ্র হতে হবে, পয়েন্ট সোর্স হতে হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে না, ধরো এখানে একটা পয়েন্ট সোর্স রাখা আছে। ফার্স্ট আমি এটার ক্ষেত্রে বলি, ধরো এইখানে একটা পয়েন্ট সোর্স রাখা আছে, তাহলে আলোক রশ্মিটা কি হচ্ছে, আচ্ছা তার আগে কি সবসময় আগে যেখানে এসে আলোকগুলো পড়বে, ধরো এই পয়েন্টে পড়বে, সেখানে আগে আমরা অভিলম্বটা এঁকে নেব। এখানে আছে, এখানে থাকে। তাহলে আলোক রশ্মিগুলো এই পয়েন্ট সোর্স থেকে এসে কোথায় পড়ছে, আলোক রশ্মিটা এই পয়েন্ট সোর্স থেকে এসে এখানে পড়লো। একই রকম ভাবে এটা একটু বাঁকা হয়ে গেছে লাইনটা, এখানে আলোক রশ্মিটা এসে এখানে পড়লো।
তাহলে আলোর রশ্মিটা এই কোণটা আর এই কোণটা সমান, আর এখান থেকে ওইটা আপতিত হওয়ার পর কি হবে, সমান অ্যাঙ্গেলে আপতিত হবে, অর্থাৎ আলোর রশ্মিটা এখানে হওয়ার পর আবার এই অ্যাঙ্গেলে আসবে, এখানে পড়বে। এই ক্ষেত্রে আলোর রশ্মিটা একই রকম ভাবে এটা হবে। হ্যাঁ, এটা কম বেশি দেখা যাচ্ছে, ব্যাপারটা কি দুটোই সমান, স্কেল নিয়ে আঁকলে এটা ভালোভাবে আঁকা যায়, তাই না? তার মানে কি হলো না, অবতল দর্পণের ক্ষেত্রে যদি অপসারী রশ্মিগুচ্ছগুলো যে দর্পণের উপর আপতিত হয়, তখন দর্পণ থেকে আপতিত হওয়ার পর রশ্মিগুচ্ছগুলো আবার কি হবে, ছিল অপসারী, হয়ে গেল অভিসারী রশ্মিগুচ্ছ। এবার এই পয়েন্টটা আমি এখানে বসেছি, আমি এখান থেকে না করে এখানে করতে পারি, এখানে করতে পারি, বিভিন্ন অবস্থানে করতে পারি। বিভিন্ন অবস্থানে করলে এসে মিলিত হওয়ার প্রবণতাটা বিভিন্ন হবে, বা সবসময় যে অপসারী থাকবে, মানে অপসারী রশ্মিগুচ্ছ সবসময় অভিসারী হয়ে যাবে, এরকম কোনো মানে নেই। অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মিগুলো এই যে বিন্দু থেকে আলো উৎসটা আসছে সেই বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে, সেই অবস্থানের উপর নির্ভর করে এটা সমান্তরাল রশ্মিগুচ্ছ পরিণত হতে পারে, অপসারীও হতে পারে, অভিসারীও হতে পারে, মানে প্রতিফলিত হওয়ার পর এগুলা হতে পারে। আর একই রকম ভাবে এটা কি না, একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে আমরা আগে সেটা জয়েন করে নেব, অভিলম্বটা। একই রকম ভাবে দেখো, এবার কি হচ্ছে, কি রশ্মি আমরা পয়েন্ট সোর্স নিয়েছি, পয়েন্ট সোর্স মানে এখান থেকে আলোটা যাচ্ছে, আলোটা যে কোথায় পড়বে, এখানে পড়লো। একই রকম ভাবে এখানে আলোটা যে এখানে পড়বে, যেহেতু এটা অবিলম্ব, আলোর রশ্মিটা আপতিত হওয়ার পর কোন দিকে যাবে, এই সমান অ্যাঙ্গেলে অবিলম্ব থেকে দূরে যাবে, অর্থাৎ এই সোজা চলে আসবে, সরি এদিকে বেরিয়ে চলে আসছে। এখন আলোটা এসে পড়ে কোন দিকে যাবে, সমান অ্যাঙ্গেলে এদিকে পড়ে বেরিয়ে যাবে, অর্থাৎ সেটা যদি আমার পেছনের দিকে, মানে এখানে কোনো ব্যক্তি থাকে বা এখানে কোনো ব্যক্তি থাকে, সেই কোথায় থেকে আলোটা আসছে দেখবে, মানে পেছন থেকে এটা ডট ডট দিচ্ছি, আই, এখান থেকে কোনো ব্যক্তি যদি দেখে, সে দেখবে যে আলোটা আই থেকে আসছে। তার মানে কি, যদি উত্তল দর্পণের উপর কোন একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছগুলো যে দর্পণের উত্তল দর্পণের উপর পড়ে, তখন প্রতিফলিত হওয়ার পর রশ্মিগুচ্ছগুলোকে মনে হবে যে আই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এটা তখন একটা নাম দিয়ে দেবো, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের গোলীয় দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছের কিভাবে প্রতিফলন হয় আমরা দেখলাম। এবার আমরা শিখব যে অবতল দর্পণ দ্বারা কিভাবে, মানে পরীক্ষার সাহায্যে অবতল দর্পণ দ্বারা কিভাবে আমরা তার দর্পণের ফোকাসটা মাপতে পারবো। ধরো তোমার বাড়িতে এরকম একটা রুমে জানলা আছে, আলোর যে কোনো পরীক্ষা করতে গেলে তোমাকে অবশ্যই ডার্ক রুম নিতে হবে, নাহলে কি আলোর যে প্রতিফলন গুলো হবে সেটা ঠিকঠাক ভাবে বোঝা যাবে না। এভাবে জানলা আছে, এবার তোমার বাড়ি একটা টেবিলটা নাও, টেবিলটাকে জানলার ঠিক অপোজিট দিকে খানিকটা দূরে রেখে দাও, এখানে একটা টেবিলকে রেখে দাও। এরপর টেবিলের এই প্রান্তে একটা আমরা কি করছি না, অবতল দর্পণ বসাচ্ছি। এবার একটা ক্লাম্পের সাহায্যে এই অবতল দর্পণটাকে টেবিলের উপর বসিয়ে রাখলাম। এটা দর্পণ হলে এর প্রধান অক্ষ এই বরাবর,
এটা দর্পণের প্রধান অক্ষ, এটা পোল পি। এরপর এইখানে একটা টেবিলটাকে আর একটু ছোট বাড়াচ্ছি, এরপর এখানে একটা কার্ডবোর্ডের উপর সাদা একটা কাগজ চিঠি দিলাম, সেটাকেও টেবিলের উপর আটকে রাখলাম ক্ল্যাম্পের সাহায্যে। তখন কি দেখবো না, এই জানলার ছবিটা এখানে আপতিত হওয়ার পর এই কার্ডবোর্ডের মধ্যে এসে, যে এখানে পর্দাটা টাঙিয়েছি, কার্ডবোর্ড বলতে একটা কাগজকে তো সমানভাবে রাখতে, ওই জন্য কার্ডবোর্ডের উপর কাগজটাকে দিয়েছি, এই সাদা কাগজের উপর এসে পড়লে এই ছবিটা তখন উল্টে যাবে। দেখো জানলার ছবিটা উপর দিকে ছিল, ওঠার পর এইদিকে হয়ে গেছে। যখন আমরা চ্যাপ্টারের শুরুতেই আলোচনা করেছিলাম, দেখবে একটা চামচ নিয়ে এটা অবতল দর্পণে যখন খুব কাছে রাখবো, ফোকাসের মধ্যে রাখবো, বস্তুটাকে যখন ফোকাসের মধ্যে রাখবো, তো জানলাটা যদি এখানে থাকতো, বা বলতে পারো যে এই দর্পণটা যদি জানলার কাছেই থাকতো, অর্থাৎ ফোকাসের মধ্যে যদি থাকতো, তখন কিন্তু জানলার যে প্রতিবিম্বটা আমরা পেতাম সমশীর্ষই হতো। কিন্তু যেহেতু ফোকাসের থেকে অনেক দূরে আছে, সেহেতু কি হবে না, যখনই দূরে সরে নেবো তখন দেখবে চামচের মুখটা এরকম ঘুরে গেছে, তাই না? অর্থাৎ ছিল এদিকে, এটা ঘুরে যাবে, অসমশীর্ষ হয়ে যাবে বা অবশীর্ষ হয়ে যাবে। সেই জিনিসটা এখানে হয়েছে। এভাবে তোমরা যদি প্র্যাকটিক্যালটা নিজেরা করো, করতে পারবে, এটা খুব ইজি, জটিল ব্যাপার নয়। এবার কি দেখো, আমাদের মাপতে হবে ফোকাসটা। ফোকাসটা মাপার জন্য কি হচ্ছে না, এই অংশটাকে আমরা এদিক এদিক বারবার সরাবো, দিয়ে দেখবো যেই জায়গায় সবচেয়ে উজ্জ্বল ভাবে হচ্ছে সেটাই হবে আমাদের কিনা ফোকাস দূরত্ব, বা সেই বিন্দুটা হবে ফোকাস বিন্দু। এরকম কয়েকবার মাপ নিলাম, কারণ কি সববার তো অ্যাকুরেট, প্র্যাকটিক্যাল তো অ্যাকুরেট করা সম্ভব নয়। অনেকবার মাপটা নিয়ে মানটা এভারেজ করে নিলাম, তাহলে আমরা ফোকাস দূরত্বটা পেয়ে গেলাম। অবশ্য এই ফোকাস দূরত্বটা যে এমনি থিওরিটিক্যাল ফোকাস দূরত্ব, তার সঙ্গে পুরোপুরি সমান হবে না, একটু আলাদা হবে, খানিকটা বেশি হবে। আর যখন এইভাবে আমরা এটাকে বসেছিলাম, এলাকা অবশ্যই একই সমান্তরাল রাখতে হবে, প্যারালাল রাখতে হবে। এই যে এটা আমাদের কি ছিল, প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে এই যে এটাকে সরাচ্ছি এদিকে এদিক, এটাকে অবশ্যই সমান্তরাল হতে হবে। তাহলে এইভাবে আমরা না একটা অবতল দর্পণের সাহায্যে আমরা ফোকাস দূরত্ব নির্ণয় করতে পারবো। এটাকে আমরা কি বলবো, এফ। এই দূরত্বটা যেটা পাবো এটা হচ্ছে এফ, ফোকাস দূরত্ব। এই পয়েন্টটা হচ্ছে এফ। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যেও ভিডিওগুলি শেয়ার করো।